এরপরে আমার যখন কোম্পানিতে ৩.৫ বছর যায়, তখন কোম্পানি আর ভিসা লাগায় না। কোম্পানিটা আসলে একরকমের ধান্দা শুরু করছে মানুষ সকল নিয়া। মোবাইলা কমপ্লেক্স নামে একটা বিল্ডিং আছে। ও বিল্ডিং এর সব নতুন লোক স্টক করে রাখতো মাসকে মাস, বছরকে বছর। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার গল্পের আমার আয়োজনে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আসাদুদ্দিন। আজকে আমাদের সাথে যে অতিথি, আমরা অতিথির সাথে পরিচিত হব এবং আমরা ওনার জীবন সম্পর্কে কোনো কিছু জানবো। দর্শক, আমার সাথে এই মুহূর্তে আছেন একজন প্রবাসী, দুবাই প্রবাসী, শ্রদ্ধেয় বড় ভাই সাব্বির আহমদ। আমরা এখন ওনার কাছ থেকে শুনবো। সাব্বির ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সাব্বির ভাই, আপনি তো এখন দুবাইয়ে আছেন না? জি। আপনার প্রবাস জীবন কখন শুরু হয়েছিল? কোন দেশ দিয়ে শুরু হয়েছিল? কত সালে আপনি প্রথম বিদেশে আসছেন? আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলেন। আমার মানে বিদেশ আমি আপনাকে বলি, আপনি বলবেন আপনার সর্বপ্রথম কত সালে আপনি প্রথম বিদেশ আমি আসছেন? ২০০৪-এর 2004। জানুয়ারির ১ তারিখে কুয়েতে যাই। কুয়েত, ঠিক আছে। কুয়েতে যাই আল মেসিলা একটা কোম্পানিতে। কোম্পানিতে অফিসে জব করলাম প্রায় ৩ বছর পর্যন্ত। জব করার পরে দেখতেছি কি খানা খরচ মিলে কোনো কিছুই থাকে না। ২০ রিয়াল বেতন দিত, ২০ দেরাম। তো ৩০ দেরাম খানা খরচে রুম ভাড়া চলে যেত। মাস শেষে কোনো কিছুই থাকে না। এরপরে যা বাড়িতে ২-৪ টাকা পাঠাইতাম। এগুলা যে অফিসে ওয়েটার ছিলাম, ওদেরকে চা, কফি এগুলা বিভিন্ন জাতের খানা আছে এগুলা বানাই খাওয়াইতাম। এরা কিছু বকশিস করতো। ওই বকশিসটি আমি বাড়িতে মাসের শেষ ১৫-২০ হাজার টাকা পাঠাইতে পারতাম। তো এটা দিয়ে ফ্যামিলি চলতো। ওই আমলে ফ্যামিলি চলতো। এরপরে আমার যখন কোম্পানিতে ৩.৫ বছর যায়, তখন কোম্পানি আর ভিসা লাগায় না। কোম্পানিটা আসলে একরকমের ধান্দা শুরু করছে মানুষ সকল নিয়া। মোবাইলা কমপ্লেক্স নামে একটা বিল্ডিং আছে। ও বিল্ডিং এর সব নতুন লোক স্টক করে রাখতো মাসকে মাস, বছরকে বছর। ওখান থেকে কিছু লোক এদের সাইডের যে কন্টাক্ট ছিল বিভিন্ন সাইটে ২-১ জন করে এনে এদিক সেদিক লাগাইতো। কিন্তু বেতন দিত না ঠিক মতনে। মানুষের অনেক কষ্ট জীবনযাপন করতেছে, খাওয়া-দাওয়া নিয়ে সবকিছু মিলাইয়ে হইতেছে না। তখন আমারও আর এই কোম্পানির প্রতি কোনো থাকতে ইচ্ছে করে না। মানে অন্য উদাস হয়ে গেছি। তখন আমার কোম্পানি এমন এক পরিস্থিতি করছে, বিষও লাগাইছে না। এরপরও আমি কোম্পানির ডিউটি করতেছি। ডিউটি করা অবস্থায় একদিন হঠাৎ সকাল ৯টা বাজে ডিউটির যাইতেছি। তখন রোড চেকপোস্টে ধরছে, ধইরা থানা নিয়ে গেছে। থানা নিয়ে ওইখানে একদিন রাখছে। কোম্পানির পুরো অ্যাড্রেস আমার থেকে নিয়ে গেল। বলছে ওনারা কোম্পানির সাথে যোগাযোগ করে আমার একটা ব্যবস্থা করবে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার ৫ মাস হয়ে গেছে ওই থানার ভিতরে। কোনো কোম্পানির দেখা সাক্ষাৎ পাই না, কেউ না। কোনো ফোরম্যান, সুপারভাইজার কোনো কেউ না। তো যাই হোক, আমি ওখানে খুব কোম্পানির থেকে অনেক আরামে এসেছিলাম জেলখানাতে। ওখানে আমি টাকা ইনকাম করছি। আচ্ছা দর্শক, আপনারা যারা আপনাদের জীবনের গল্প
লিখতে চান তা আপনারা আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাদের গল্প উঠিয়ে আনবো, আপনাদের গল্প আমি লিখবো, আমি পড়বো। দর্শক, এই মুহূর্তে আমরা ভাইয়ের কাছে জানবো আপনি কত বছর পর, প্রায় 3.5 বছর পর আপনি কোম্পানি আপনার ভিসা লাগায় নাই বা আপনার পুলিশ ধরে নিয়ে গেছে 3.5 বছর পর, না? জি জি 3.5 বছর পর। তারপর আপনাকে কখন পুলিশ হেফাজত থেকে দিল বা তখন কেমন ভাবে দিল? কোম্পানি গিয়ে আনলো নাকি আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে? কোম্পানি আনে নাই, 5 মাস পরে আমারে দেশে পাঠাই দিছে। তো পুলিশ পাঠাইছে? পুলিশে আচ্ছা। ব্যবস্থা করে দেশে পাঠাই দিছে। এর ভিতরে আমি জেলখানাতে কিছু টাকা ইনকাম করছি। বলে জেলখানাতে কিভাবে টাকা ইনকাম করা যায়, অর্থাৎ আমি এমন এক জায়গা পড়ছি যে কুয়েতি ছেলেরা ইয়ং ইয়ং বয়সের, ওই ছেলে হয়তো কি, আমার একটা ধারণা আর কি, ওরা বাসাতে ঠিকমতো থাকে না, খাওয়া দাওয়া করে না, একটু চলাফেরা হ্যাঁ, উল্টাপাল্টা আমরা দেখে। জানি দর্শক, আমাদের বাংলাদেশেও এমন আছে, অনেক মাদকাসক্ত হয়ে যায়, যাদের টাকা পয়সা আছে তারা অনেক সময় মনে করেন তারা পুলিশ হেফাজতে দিয়ে রাখে। এইরকম মানে জেলখানা, এটা যেহেতু উন্নত একটা দেশ, তাহলে জেলখানায় মনে করে যারা নেশা বা বিভিন্ন খারাপ কাজে জড়িত তাদেরকে পুলিশ হেফাজতে কিছুদিনের জন্য রেখে দেওয়া হয়, যাতে তারা মনে করেন পরবর্তীতে একটু ভালো হয়ে যায় এজন্য। তো ভাই ওইখানে ছিলেন জেলখানায়। তো সেখান থেকে হয়তোবা বাংলাদেশে যে এরকম মনে করেন যাদের টাকা পয়সা আছে তারা গোসল করে কাপড় ধোয় না, কিন্তু অন্য যাদের দিয়ে ধোয়ায় তারা পরিবারের কাছ থেকে টাকা নিয়ে তাদের টাকা দেয়। এরকম ইনকামের একটা ব্যবস্থা আছে, আমরা জানতে পেরেছি। এটা মিডল ইস্টের প্রায় অনেক দেশেই হয়, বাংলাদেশেই হয়, আমাকে অনেকে শেয়ার করেছেন। তো জেলখানায় কয়দিন ছিলেন আপনি? জেলখানা ছিলাম 5 মাস। 5 মাস। তারপর তারপর কি হয়েছিল, কিভাবে দেশে গেলেন সেটা বলেন। তারপরে পুলিশে ব্যবস্থা করে আমারে দেশে পাঠাই দেয়। জেলখানাতে সফর জেলে নিয়ে আসে, সফর হ্যাঁ। জেল আছে এয়ারপোর্টের পাশাপাশি। ওই জেলে নিয়ে আসে, ওই জেলে নিয়ে আসার পরে আরো 15 দিন রাখে। আরো 15 দিন রাখার পরে এখানে দেখছি যে অনেক সব বাঙালি লোক ওখানে, মানে আপনার কোনো বেড বিছনা কোনো কিছু নাই, ডাইরেক্ট ফ্লোরে শুইতে হয়, ফ্লোরে থাকতে হয়। প্রতিজনের 2টা কম্বল দিবে, একটা মাথার নিচে দিবে, একটা গায়ে দিবে। তা আমি দেখি যে জেলখানার যে টাকাটা কামাইছি ওই টাকাটা আমি আমার যে শর্ট প্যান্ট ছিল, শর্ট প্যান্টের যে ভিতরে রাখছি, পকেট ছিল পকেটে রাখছি। হুম। তো সফর জেলে আসার পরে এক লোকের সাথে আমার পরিচিত হয়। উনি চাঁদপুরের। ওর সাথে আমি একদিন থাকার পরে ও কি করে, রাতের বেলা মানে টাকা টোকায় আমার। আমার প্রথমে উনি জিজ্ঞেস করছে যে আপনার সাথে কোনো টাকা টুকু আসেনি। দেখছে যে আমার আমার কাছে তো টাকা আছে, আমি জানি আমি একটু এইটা এটা কিনি খাইতেছি। ও ফলো করছে, ফলো করে পরে আমারে ও প্রশ্ন করছে, আমি বলছি যে না আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই, যেটুকু ছিল এটুকু এই পর্যন্ত। তখন হে কি করলো, 2 দিন পর্যন্ত আমি দেখছি। আমি তো জেলখানাত কি আর ঘুম আসে, চোখ কাটি কোন রকম সময় কাটান, পরে থাকুন এইটে সারাক্ষণে যা লাইট জ্বলে, কোনো ঘুম কোনো কিছু নাই, বাড়িতেও অন্যরকম একটা টেনশন। এরপরে ওই লোকে 2 দিনে আমার কোমরে হাত দিছে। আহ, দিছে আর আমি তো জানি এ টাকা টোকাইতে আছে। তো প্রথম দিন পাইছে না, আমি এদিক থেকে এদিক ঘুরে গেছি, প্রথম দিন পাইছে না। দ্বিতীয় দিন দেখছি যে ও টাকাটা পাইছে, আমার টাকাটা যেন দিছিল হিন্দি ও বরাবর হাত দিছে। দেওয়ার পরে আমি ফট করে উঠে যাই, উঠে সোজা কি বাথরুমে চলে যাই। বাথরুমে যাওয়ার পরে আমি টাকাটারে ফির জায়গা শেষ করি, জায়গা শেষ করি, ওই যে জায়গাটি হাত দিছিল ওই জায়গাটি আমি কি করি, একটা কাগজের আরেক রুমে যাইয়া আমার বাড়ির যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা একটা কাগজের মধ্যে লিখে ওই জায়গাতে রাখছি। ওই জায়গাতে রাখার পরে আমি আবার শুইছি। শোয়ার অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা পরে হে আবার কি করছে, ধীরে 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 হাত দিতেছে। হাত দিয়ে হে কিন্তু আমি আর লড়তেছি না, আমি কই টাকা তো আমি আমার জায়গার মতনই রাখছি, স্যার দেখি কি করে।
তখন হে কি করলো, যখন এই কাগজটা পাইলো মুট করে ধরে কাগজটা বাইর করে লাইছে আমার প্যান্টেতে, বাইর করে মুট করে ধরে হে ফট করে কি করলো, উড়ে চলে আইলো। উড়ে আসে পরে হে কোথায় গেল আমি দেখছি না, হয়তো কি উনিও বাথরুমে গেছে এটা চেক করার জন্য। আমি তো কম্বলের তলা হাসতে 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 মানে একবারে হ্যাঁ, অন্যরকম একটা মজা পাইতেছি। আমি বলি কি তুমি কি চালাক, আমি তোমার তো ডবল চালাক। দর্শক তাহলে বোঝা গেল জেলখানায়ও চুরি হয়। মানে যে চুরি করার, যদি কেউ কোনো চুরির মামলায় জেলখানায় গিয়ে থাকে, তাহলে জেলখানার ভিতরে সে চুরি করবে, তার কারণ তার কাজই হচ্ছে চুরি করা। তো আচ্ছা, আমরা জানলাম এখন চুরির বিষয়টা। তো তখন দেশে আসলেন কিভাবে, বা দেশে আইসা আর কোনো দেশে, এখন তো আপনি দুবাই আছেন, তারপর কোনো দেশে গেলেন কিনা, বা কত সালে আপনি ওই দেশে গিয়েছিলেন, পুলিশ কত সালে আপনাকে বাংলাদেশে পাঠিয়েছিল? 2007-এ 6 মাসে 2007 6 নম্বর মাস। 6 আচ্ছা, মাসের ভিতরে তখন দেশে যাওয়ার পর দেশে কয় বছর ছিলেন বা কয় মাস ছিলেন? দেশে যাওয়ার পরে আমি 1 বছর বাড়িতে থাকি। থাকার পরে আবার এই যে ইরাকের জন্য আমি নিউজে শুনতে পাই ইরাকে নাকি 2 লক্ষ লোক নিবে। আচ্ছা, এটা 2000 কত সালে ছিল? ওইটা ছিল আপনার 9-এ। আচ্ছা, 2007-এ 6 মাসে মনে করেন হুম, 7-এর মাঝামাঝি আপনি আমি রিটার্ন আসছেন কুয়েত থেকে। জি, কুয়েত জি, থেকে আসার পর 2009, মানে হুম, মাঝখানে 1.5 বছর আপনি দেশে ছিলেন। দেশে ছিলাম। দেশে ছিলেন 1.5 বছর পর আপনি শুনছেন ইরাকে লোক নিচ্ছে। জি, তখন আপনি আপনি তারপর কি করেছিলেন ইরাকে লোক নেওয়ার এটা হুম। শোনার পর? তারপরে আমি মনে করলাম যে এটা যাতে কুয়েতের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র, আমি ভয় পাইতেছি না, আমি মানে সাহস করতেছি যাওয়ার জন্য যে এই রাষ্ট্রটা একটা ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হবে, সেটার ভিতরে অনেক কাজ কাম আছে ভরপুর। ওই আশা করে আমার যে পাশের বাড়ির এক চাচা ছিল, ওই চাচার সাথে আলাপ করে আহ, ঢাকা আপনার বনানীতে একটা অফিসে, রোডটা যত সম্ভব 9 নম্বর রোড হবে। বনানী 9 নম্বর রোড। হুম, আচ্ছা, ট্রাভেলস এর নাম কি তা বলছেন নাম। জানা আছে? হ্যাঁ, অনেক বছর আগের তো, কোথায় এটা আছে কি নাই এটা তো জানি না ঠিক। ট্রাভেলস এর নাম কি মনে আছে? ওইটা আমি বলেছেন। হুম। আচ্ছা, তারপর বলেন কি করলেন? তারপরে ওখানে আমি ইরাকের জন্য পাসপোর্ট জমা করি, 1 লাখ টাকা জমা করি। এরা বলছে কি 6 মাসের ভিতরে নিয়ে যাবে। এরা 6 মাসের ভিতরে নিয়ে যাবে বলে টাকা তো 1 লাখ নিছেই, পরবর্তীতে আর কোনো খোঁজ খবর নাই। আমি প্রায় সময় আসি অফিসে দেখা সাক্ষাৎ করি, ওনারা বলে কি হইতেছে হইতেছে হইতেছে। পরবর্তীতে করলো কি, যখন আমি আমার যে এলাকার চাচারে প্রেসার দিছি যে আমি যাবো না, এরকম এরকম আমার আর ভালো লাগতেছে না, এই দিক দিয়ে আমি কি অনেক টাকা ঋণ করে দিছি, এখন যে ঘোরাঘুরি শুরু হলো, আমি ঋণের জন্য কেমনে কি করি, বাড়িতেও থাকতে পারবো না আর কিছুদিন পর, যেটা করেন একটু ব্যবস্থাটা জলদি করেন। তখন ওনারা আর ওই যে অফিসের যে লোক, এরা কি আলাপ করে কি করলো, একটা ডেট দিয়ে নিয়ে গেল, ডেট দিয়ে নিয়ে গেল ঢাকা এ কাকলিতে। কাকলিতে যাওয়ার পরে বলছে কি আজকে ফ্লাইট মিস হয়ে গেছে, আগামীকাল এখন হোটেলে থাকতে হবে। কাকলিতে একটা হোটেল আছে, এটারে হাজি মেস বলে সবাই জানে চিনে পরিচিত। আমি ওখানে ছিলাম টানা 6 মাস। ঢাকা। ঢাকা হোটেলে, এই যে আমি বাড়ি ইরাকে থেকে উম, নেওয়ার কথা বলে হুম আপনাকে ঢাকা এনে এখানে 6 মাস রেখেছিল। হুম ঢাকা এনে একদিনের তখন কথা বলে। মানে আপনাকে যখন ঢাকা রেখেছিল তখন তো ওর সাথে যোগাযোগ হয়েছিল নাকি যোগাযোগ হয় নাই, নাকি এখানে রেখে আপনাকে চলে গেছে? না, যোগাযোগ হয়েছে, যোগাযোগ হয়েছে এবং তখন তারা কি বলে? অফিসের যে লোক, সেও আমারে টাকা দিত, খানা থাকার জন্য টাকা দিত। 500 2 একদিন পরে এসে 500 টাকা দিয়ে যাইতো, আমিও মাঝে মধ্যে অফিসে যাইতাম, তো আমার টাকা আমারে দিতেছে। আচ্ছা, হুম, আমরা সংক্ষেপে একটু জানতে চাইবো, তখন ইরাকের কি হলো? তখন 6 মাস আপনাকে ঢাকা রাখছিল, তারপর কি হলো? না বলতেছি তো, তো এরপরে কি করলো, যখন আমি 6 মাস থাকার পরে আবার
বাড়িতে যাই প্রেসার দিই, ওই যে চাচা আবার একটা ডেট দিয়ে ঢাকা আনে। আপনার এয়ারপোর্টের উত্তর সাইডে জায়গার নাম হলো ফুলবাড়িয়া, ওখানে 15 দিন রাখছে। এয়ারপোর্টের উত্তর সাইড ফুলবাড়িয়া, আচ্ছা ঠিক আছে। ওখানে রাখছে 15 দিন। রাখার পরে বলতেছে কি, তোমাদেরকে ডাইরেক্ট ফ্লাইট দেওয়া যাবে না, নেপাল যাইতে হইব। নেপালের থেকে তোমরা বিমান যে ট্রানজিট বলেছিল নাকি নেপাল ভিসা দিয়ে যাওয়ার কথা বলেছিল, নাকি বলছিল আনলিগ্যাল ভাবে? ট্রানজিট 1 ঘন্টা থাকতে হবে আচ্ছা, নেপাল transit। এয়ারপোর্টে, এরপরে ইরাকের বিমানে উঠে দিবে, এরকম বলছিল। তো যাই হোক, গেছি নেপাল। নেপাল যাওয়ার পরে বলতেছি কি, আজকে হবে না, কালকে। এখন আমরা এই রাতটা আপাতত একটা যে কোনো একটা জায়গায় রাতটা তো কাটতে হবে। তখন কে বলেছিল এটা? দালাল। দালাল কি আপনাদের সাথে গিয়েছিল নাকি দালাল সে ফোনে বলছিল? না না, যে এক দালাল, এদের হয়তো সাথে লোক হবে, একজন হ্যাঁ। আমাদের সাথে গেছে। আমরা তো আর আমি একলা না, এরকম মনে করেন যে সব ও, ডিস্ট্রিক্টে অনেক গেছিল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সব বলেন। ডিস্ট্রিক্ট মিলাইয়া 50 জন 60 জনের মতো হয়ে গেছি, একে করুন দশার সবাই। তো নেপাল যাওয়ার পরে কি করলো, আমাদেরকে বলছে আজকে ফ্লাইট হবে না, গতকালকে। এখন আমরা আপাতত একটা ট্রেডিং সেন্টারে অবস্থান করলাম। ওখানে যাওয়ার পরে দেখেছি কি, ওদের সাথে কি কথাবার্তা হলো, ওরা ঘন্টা 2 ঘন্টা পরে আমাদের সবাইকে খানা দিল। খানা খাই, যাই হোক, রাতটা কোনো রকম কাটাইলাম। কাটানোর পরে আবার ওই জায়গাতে আর 15 দিন কোনো খবর নাই। কথা ছিল পরের দিন ফ্লাইট হবে, কিন্তু 15 দিন হয়ে গেল, কোনো আর খোঁজ খবর নেপালে নেই। 15 দিন হয়ে গেল? নেপালে 15 দিন হয়ে গেছে। আচ্ছা, তারপর? নেপালে 15 দিন হয়ে যাওয়ার পরে ওই যে দালাল আমাকে সাথে গেছে, ওই দালালে বলতেছে কি, তোমাকে সবাই পাসপোর্ট দাও। আমরা প্রশ্ন করলাম কি জন্য। আবার ওই দালাল এইটাও প্রশ্ন করছে যে একবারে নতুন কেডা বিদেশে, আবার পুরান কেডা, কেডা কি জানো। দেখছি সবার বক্তব্য শুনছে, যার যে অভিজ্ঞতা আছে এটা উপস্থাপনা করলো ওর সামনে। তো সবাই পাসপোর্ট গুলা নিয়ে বলতেছে কি, নেপাল দিয়ে তো ফ্লাইট হবে না, দিল্লি দিয়ে ফ্লাইট হবে। তখন আমরা পাসপোর্ট গুলা সব দিছি, 50-60টা পাসপোর্ট দিয়ে দিছি একসাথে। দেওয়ার পরেও কি করছে ওই দালালে, আমাকে ওরে নেপালের 500 টাকা সবাই দিয়ে আসে। এখন চোরের মনে যে পুলিশ পুলিশ এটা তো আর আমরা জানি না। এই যে আমাকে ফাস্টফুড লইয়া ভাগি যাইব গই, গুম হয়ে যাইব গই। তো পাসপোর্ট আপনারা দিয়ে দিছেন, আপনাদের বলছে দিল্লি থেকে আপনাদের ফ্লাইট দিতে হবে, নেপাল থেকে হবে না। তখন আপনাদের পাসপোর্ট নিয়ে গেছে, তারপর আপনাদের 500 কইরা দিছে। আচ্ছা, তারপর? নেপালের 500 টাকা দেওয়ার পরে ফির ও কি হলো, ও চলে গেল। ও চলে যাওয়ার 2 দিন হয়ে গেছে। 2 দিন হওয়ার পরে যখন নেপালের যার কাছে আমাগরে রাইখে আসে, এর ফোনও মানে এর সাথে কথা হয় না, ফোনও উঠায় না, ফোন যাও না। তখন এ কি করছে, মেসের লোকে আমাদের খানা বন্ধ করে দিছে। খানা বন্ধ করে দেওয়ার পরে আমরা একটা হাই উতাসের মধ্যে পড়ে গেছি, এখন কি করার, কই যাব, কি করব, কি খাবো। তখন আমরা সবাই এরা কি করছে যে মেসের লোক আমগো সবাইরে কইছে যে চলে যান, চলে যান, আমি আর এখানে রাখবো না, খানাও দিব না। তখন আমরা কি সবার কাছে যে টাকাটা দিয়ে এসছে এটা দিয়ে একটা গাড়ি ভাড়া করছি, নেপালের যে সিটি একটা জায়গার নাম আছে বসুন্ধরা, ওই জায়গাতে গিয়ে একটা আমরা বাস ভাড়া করলাম। বাসটা ভাড়া করলাম ইন্ডিয়া বর্ডারের সাইডে। আচ্ছা, বলেন বলেন। ইন্ডিয়া বর্ডারের সাইডে এনে ডালি দিবে। তখন আমরা ইন্ডিয়ান বর্ডারের কাছে আসি। দেখেন, আজকে সন্ধ্যা গাড়িতে উঠছি, পরের দিন সন্ধ্যা, অর্থাৎ এক রাত পুরো একদিন গাড়িতে ছিলাম। এরপরে যে আমরা ইন্ডিয়ার বর্ডার পাইছি, আপনার বর্ডারটার নাম হলো ফানের ট্যাঙ্কি, এটা নেপালের সাথে আর কি। ওখানে আসার পরে যখন আমগরে গাড়ির থেকে নামাই দিয়ে সবাই। আচ্ছা দর্শক, আমি এখন এই মুহূর্তে বাইকে থামাচ্ছি। বাইকে ইরাকের জন্য উনি আবেদন করেছিলেন। ইরাক নেওয়ার কথা বলে ওনাকে নেপালে নিয়ে রাখা হয়েছিল। তো নেপাল নেওয়ার আগ মুহূর্তে তো আপনারা জানেন, একবার 6 মাস রাখার পর উনি আবার
ওনার বাড়ি, দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা যান। তারপর আবার যখন উনি যার মাধ্যমে মানে কথাবার্তা বলেছেন, উনাকে বলে আবার যখন আসেন 15 দিন দেখার পর ফ্লাইট যখন দেয় তখন নেপাল নিয়ে রাখে। নেপাল রাখার পর সেখানে ওই এখান থেকে ফ্লাইট হবে না, দিল্লি থেকে হবে বলে, যখন ওই সাথে যে দালাল ছিল, দালালের সাথে আরেকটা তার আত্মীয় হোক বা দালাল হোক, সে বুঝিয়ে তাদের পাসপোর্ট, সবারই পাসপোর্ট নিয়ে গেছে তাই না, জি। সবার পাসপোর্ট নিয়ে যায়।